নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন করার জন্য। একজন জাতকের অনলাইন প্রেডিকশন করব। এই প্রেডিকশনটির সূচনাতেই আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি কিন্তু কখনো কোনো কিছু পাইয়ে দেওয়ার নাম নয়। অ্যাস্ট্রোলজি পাওয়ার উপযুক্ত করে। আমরা অ্যাস্ট্রোলজিকে ভুলভাবে ব্যাখ্যা করি, বা বলা যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল যে পাওয়ার, অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, তার যে গুরুত্ব, সেটাকে আমরা মিসইউজ করি এবং আমাদেরকে আদি থেকে অন্ত, যদি দেখা যায় অতীতের, যদি দেখা যায় বর্তমানের, যে অ্যাস্ট্রোলজিক্যাল যে চিন্তাধারা অ্যাস্ট্রোলজারদের মধ্যেই কিন্তু ক্লিয়ার নয়। তারা কিন্তু বিজনেস করার জন্য, তারা কিন্তু মানুষকে ভয় দেখায়, মানুষকে কাছে টানার জন্য তারা কিন্তু মিরাকেল ম্যাজিক পাইয়ে দেবার গল্প করে। কিন্তু আদতে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা একটা মানুষের নেগেটিভ সাইডকেই মূলত তুলে ধরে। বিকজ আমার যে পজিটিভ সাইডটা, আমার পজিটিভিটিটা, আমার সঠিক জায়গাটা, তার কখনো রেকটিফিকেশনের প্রয়োজন হয় না। আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছেই যাব আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করার জন্য। কিন্তু যখন আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, সে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারও হতে পারে, সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারও হতে পারে। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কথার অর্থ হচ্ছে সাইন্টিফিক, সায়েন্স মানেটাই হচ্ছে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। আমি যখন যাচ্ছি তখন আমার ছকের মধ্যে কি প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে কিন্তু আমি জানতে যাচ্ছি অ্যাস্ট্রোলজারের কাছে, এবং সেটাকেই তুলে ধরাটাই একজন অ্যাস্ট্রোলজারের কাজ। তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ, সেই গ্রহগুলো কখনো কিন্তু আকাশে বিচরণ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাহলে আমার মধ্যেই কিন্তু নেগেটিভিটিটা লুকিয়ে রয়েছে, নেগেটিভ সাইডটা লুকিয়ে রয়েছে, না পারাটা লুকিয়ে রয়েছে, অকৃতকার্য হচ্ছে কেন, কিসের জন্য, কারণটা লুকিয়ে রয়েছে। আয়না পরিষ্কার করে কোনো লাভ নেই, নিজের মুখটাকে আগে পরিষ্কার করার প্রয়োজন। নিজের মুখের মধ্যে যদি ধুলো লেগে থাকে, জমে থাকে, তাহলে আয়নায়, আরে আমার মুখের মধ্যে ধুলো, আয়না পরিষ্কার করছি, বেকার। তাহলে আমি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি আমার নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করার জন্য, এবং ফিস দিয়েই তো যাচ্ছি, প্রফেশনালি যাচ্ছি, কেউ চ্যারিটি করে না, তাহলে মনে রাখা দরকার আমি আগে থেকেই মাইন্ডসেট করে রাখবো আমার নেগেটিভিটিটা যেটা জানবো সেটাকে আমি শর্ট আউট করব, সেটাকে কখনোই আমি বাড়তে দেব না। আমরা অনেক ক্ষেত্রে দেখি তো সামনে আমার কিছু পাওয়ার আছে কিনা, সামনে আমার কিছু হারাবার আছে কিনা, দেখি তো আমার বিয়েটা হচ্ছে না কেন জানার জন্য যাই। যখন কোনো কিছু আমার হচ্ছে না, পাচ্ছি না, সেটা আমি কনসেন্ট্রেট করতে পারছি না, সেটাও হতে পারে। আমার বিয়ে হচ্ছে না, সেটাও হতে পারে। আমি কাজ পাচ্ছি না, সেটাও হতে পারে। কাজ পেয়েও হারিয়ে যাচ্ছি, সেটাও হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, সেটাও হতে পারে। সন্তান হচ্ছে না কেন, সেটাও হতে পারে। যখন আমি জানছি এই যে আমার হচ্ছে না, এটা কিন্তু আমি জানি, সেটা একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, মুখ থেকে শোনার জন্য আমি যাচ্ছি না। আমি যখন যাচ্ছি তখন কেন আমার এই নেগেটিভিটিটা হচ্ছে, আসছে, কেন এই প্রতিবন্ধকতাটা, তার উৎসটাকে আমি জানার চেষ্টা করছি এবং সেটাকে নির্মূল করার চেষ্টা করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক।
এইবার মনে রাখা দরকার, আমি গেলাম এবং আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা আমার জন্মছক ক্রিয়েট করা হলো। পশ্চিম বাংলায় 99.9999% অ্যাস্ট্রোলজার জন্মছক দ্বারা প্রেডিকশন করে, কখনো নয়। জন্মছক বলে দেবে, জন্মছক দ্বারা জানা যায় আমার জীবনে কোন লাইনে গেলে সফল হতে পারি, কতটুকু সফল হতে পারি, কতটুকু হারাতে পারি, আমাকে কি কি ব্যবহার করতে হবে, আমার শক্তিটা কোন জায়গায়, আমার দুর্বলতা কোন জায়গায়, এভরিথিং কিন্তু জন্মছক বলে দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমার 25 বছর, 30 বছর, 35 বছরের চরম সফলতার জায়গা রয়েছে, দেখা যাচ্ছে আমার সার্ভিস পাওয়ার জায়গাটা রয়েছে, দেখা যাচ্ছে বড় বিজনেসম্যান হওয়ার জায়গাটা রয়েছে, দেখা যাচ্ছে একজন খুব ভালো ক্রিয়েটিভ ফিল্ডে সফল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা ভালো খেলোয়াড় হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনে আমি সেই সফলতাটা পাচ্ছি না, কেন পাচ্ছি না, কিসের জন্য পাচ্ছি না, এবং কি করলে পাবো, সেইটা কিন্তু জানা যায় স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ স্পট ইমপ্লিমেন্টেশন ছক? আমি জন্মের সময় যখন জন্মাচ্ছি, তখন গ্রহের যে সিচুয়েশন, সেই গ্রহের সিচুয়েশন দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হচ্ছে তাকে জন্মছক বলছে। তারপর আমার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হচ্ছে, এই যে আমার বয়স বাড়ছে, তার সাথে সাথে আমার মনের পরিবর্তন হয়ে যাচ্ছে, চিন্তাধারার পরিবর্তন হয়ে যাচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে, শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে, চাহিদার পরিবর্তন হয়ে যাচ্ছে, যৌনতার পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেগুলোও কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে, গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে তার ক্যালকুলেশন করতে হয়, এবং তার দ্বারা যে ছকটি ক্রিয়েট করা যায় তাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু পিওর সায়েন্স, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নয়, পিওর ক্যালকুলেশন এবং পিওর ম্যাথ। কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা সায়েন্স নয়, কিন্তু পিওর সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন। তাহলে জন্মছক দ্বারা কখনো, কিন্তু জন্মছক দ্বারা আমি বড় বিজনেসম্যান হতেই পারি, কিন্তু আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বড় বিজনেসম্যান হতে পারছি না। জন্মছকে থাকলে কি হবে? এছাড়াও মনে রাখার প্রয়োজন আছে, কোনো কারণে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আমরা কি করি? আমার হাতটা একটু দেখে দিন তো, বা অ্যাস্ট্রোলজার হাত দেখি, এবারে আতস কাজ দিয়ে এবারে হাতের রেখা দেখছে। হাতের রেখাটা সৃষ্টি হয় কিন্তু নার্ভের দ্বারা, কেমন? সুতরাং আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যখন থাকবে না, তখন এই হাত দেখা অ্যাকচুয়ালি কোনো অ্যাস্ট্রোলজির পর্যায়ে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, ওরা পদ্ধতি বিন্দু মাত্র নয়। ওরা পদ্ধতি, মানুষ দেখলো একজন কেউ এসছে, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, এবার তাকে বধ করব কি করে? তাই জন্য অন স্পটের ডেট, টাইম, প্লেসটাকে নিয়ে তাকে একটা প্রেডিকশন করে দেওয়া হলো। তার মধ্যে তার সেই প্রেডিকশন দ্বারা, ওরা পদ্ধতির দ্বারা 0.1% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব নয়, প্রমাণ করে দিতে পারি। এবার মানুষ কি জাগছে না? মানুষ জাগছে। মানুষ যদি না জাগতো, তাহলে কাল গড়িয়াহাটের চেম্বার ছিল, যারা গেছিল তাদের জিজ্ঞাসা করবেন, মানে কি বলবো, জনজোয়ার। আমার যে কোনো চেম্বারে, বর্ধমানের চেম্বারে জনজোয়ার, এইগুলোতে জনজোয়ার। এমনিতে মানুষ আসে, কিন্তু এইগুলোতে জনজোয়ার। তাহলে এগুলো কিসের জন্য? মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। মনে রাখার দরকার আছে, মানে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছক দ্বারা, অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা ছক ক্রিয়েট করা হয়, ক্যালকুলেশন করা হয়,
প্রেডিকশন করা হয় এবং 100% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়, এটা আমি লাস্ট 7.5 বছর ধরে দেখিয়ে এসেছি। তাহলে আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কোনো মতেই কিন্তু আমি হাতটাকে এগিয়ে দেব না, বা আমি 1 তারিখে জন্মেছি, 4 তারিখে জন্মেছি, 9 তারিখে জন্মেছি, 12 তারিখে জন্মেছি, 24 তারিখে জন্মেছি, তা নয়। এবার আমার ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নাই করলে চলবে না। এমন অনেকে আছে, বাবা আমার ছেলে একদম বিশ্বাস করে না, আমার হাজবেন্ড একদম বিশ্বাস করে না, আমার মেয়ে একদম বিশ্বাস করে না। চলে এসছি, চলে এসে আপনি প্রেডিকশনটা তো করালেন, কিন্তু রেমিডি আমি ফেরি করি না, বা রেমিডি আমি বিক্রি করি না। কেউ যদি মনে করে যে আমি আমার ছেলেকে জানাচ্ছি না, অথচ ছেলের প্রেডিকশন করে ছেলের মেরামতি করব, কখনো সম্ভব নয়। সায়েন্সটাকে তো বোঝা দরকার। আমার বিপুল ঋণ হয়ে যাচ্ছে, তাহলে কোনো অ্যাস্ট্রোলজার কখনো ওই যজ্ঞ করলাম আর একটা স্টোন পরিয়ে দিলাম ঋণ মুক্তি হয়ে যাবে? হয়ে যাবে না। আসল সায়েন্সটা কি? আসল সায়েন্সটা হচ্ছে তাহলে সোর্স অফ ইনকামটাকে বাড়িয়ে দিতে হবে, এবং সেই ইনকামটাকে মিসইউজ না করে, ওয়েস্ট অফ মানি না করে, সেটার দ্বারাই কিন্তু আমাকে ঋণ মুক্তি ঘটাতে হবে। আজকের দিনেও কিন্তু, কালকেও কিন্তু গড়িয়াহাটের চেম্বারে এমন অনেকে এসেছিলেন যে আমার ছেলে বিন্দুমাত্র পড়াশোনা করে না, তিনি হয়তো শুনছেনও, কেননা তিনি ইউটিউব ফলো করেন, আমার ছেলে বিন্দুমাত্র পড়াশোনা করে না, বিন্দুমাত্র মনোযোগ নেই। তিনি বলে দেননি, আমি প্রেডিকশন দ্বারা বলেছি। লাস্ট 7.5 বছরে একজনকেও কখনো কি প্রবলেম তোমার জীবনে কখনো জিজ্ঞাসা করিনি, কেননা প্রেডিকশন করাটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাজ। তিনি প্রেডিক্ট না করে, হ্যাঁ, এ অনেক ইতিহাস আছে। আমি এমন অনেককে দেখেছি, কি প্রবলেম, জমি সংক্রান্ত প্রবলেম, খরচা করতে পারবে? তাহলে আমি এই যে কি বলবো, একটা সাবজেক্টকে মিসইউজ করা এবং সম্পূর্ণ একটা সাবজেক্টকে ভুলভাবে অ্যানালাইসিস করা, তার ফলে কি হয়, একটা সাবজেক্টের গুরুত্বটা হারিয়ে ফেলে এবং মানুষ সেই গুরুত্বটা বুঝতে পারে না। তাই জন্য মানুষ মিরাকেল ম্যাজিকের জন্য আসে। তাহলে একটা ছেলে যখন সে মেডিকেলে পাস করতে চায়, অথচ মেডিকেলটা একটা টাফ জায়গা, এবং সেখানে কিন্তু হাজার হাজার সবাই কিন্তু তৈরি হচ্ছে মেডিকেল সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনার জন্য, বা পরবর্তীকালে ডাক্তার হওয়ার প্রস্তুতির জন্য, হোয়াটএভার যাই হোক। এবার সেক্ষেত্রে সে পড়াশোনাই করছে না, তার কনসেন্ট্রেশনের জায়গাটাই নেই। সে সম্পূর্ণভাবে কিন্তু প্রেমজ সম্পর্ক, সম্পূর্ণভাবে বন্ধু বান্ধবদের দ্বারা, সম্পূর্ণ মোবাইল দ্বারা, সম্পূর্ণ রকমের একটা ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছে। তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সেই এবিলিটিটা সে কি গেইন করছে? করছে না। যখন করছে না, তখন সুমন্ত জি চৌধুরী কোন রেমিডি দিয়ে দিল আর সে মেডিকেলে পাস করে গেল, ইহো জন্মে কোনোদিন সম্ভব? আপনারা নিজেরাই চিন্তা করবেন। প্রেডিকশনটি শুরু করার আগে আরেকটি কথা জানাই, আমি মানে কি বলবো, গর্বের সাথে, এতে আমার বুক কিন্তু 53, 54, 55, এমনকি 60 ইঞ্চি পর্যন্ত ফুলে যায়, যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ সবাই কিন্তু আমাকে স্যার বলে ডাকেন, আমার কাছে স্যারেন্ডার করেন। কেন? আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি, যতদিন আমি অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে চর্চা করব, প্রফেশনালি নয়, যতদিন চর্চা করব ততদিনই বলবো, অ্যাস্ট্রোলজি কখনো কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না। অ্যাস্ট্রোলজি কখনো কোনো ধর্মকে কিন্তু রিপ্রেজেন্ট করে না, এবং অ্যাস্ট্রোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন কখনো কোনো ধর্ম ভিত্তিক হতে পারে না। তাই জন্য আমার কাছে যারা আসেন প্রত্যেককে কিন্তু তাদের মতন করে ট্রিট করা হয়। সেটা কিন্তু আপনি যদি প্রেডিকশনের ক্ষেত্রে বলেন, সেটা যদি আপনি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে বলেন, তার কারণ যারা আসছে তাদের প্রবলেমটা জানার দায়িত্ব আমার, এবং যারা আসছে তারা মাইন্ডসেট করেই কিন্তু আমার কাছে আসে যে ঘটি বাটি বিক্রি করে দেবো, কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবই করব। রিসেন্ট বর্ধমানের চেম্বারে একটি ছেলে এসেছিল, সে তো আমার ইউটিউব ফলো করেই,
সে আমার কাছে এসছে, প্রথমেই তাকে আমি বললাম তোমার কিন্তু প্রেমজ সম্পর্ক বিবাহিত জায়গা মারাত্মক নেগেটিভ। কর্মফর্ম তো পরে বললামই, আমি এখন সবাইকে বুঝিয়ে দিই, একদম ডিটেলিং করে দিই। যারা 2025 সালে যারা আসে তারা নিশ্চয়ই কেউ বলবে না, যত সময় লাগুক আমি পুরো ডিটেলিং করে দিই। আমি যখনই তাকে এই কথাটা বললাম, সে বলল যে আমার মানে একজনের সাথে প্রেম করে রেজিস্ট্রি করার জন্য যে অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লাইটা সে করে ফেলেছে। তার মানে যে কাজটা আমি করে ফেলেছি, তাহলে সেই জায়গায় কিন্তু আর কখনো আমি তাকে কোনো মতেই কিন্তু সংযুক্ত বা রিপেয়ার করার জায়গাটা আসবে না। সে কিন্তু শুনে চলে গেল। আমি বললাম নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রে কি করা প্রয়োজন? দুজনেরই আসার প্রয়োজন, দুজনেরই নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন ছিল। সে কিন্তু কোনো রকমে 1500 টাকা জোগাড় করে প্রথমে এলো। প্রথমেই যখনই বললাম সে হ্যাঁ করে উঠলো। যখনই আমি বললাম তোমার প্রেমজ সম্পর্কে এবং বিবাহিত জীবন সম্পর্কে বলছি, হ্যাঁ। তারপরে যখনই বললাম এটা কিন্তু নেগেটিভ এবং কেন নেগেটিভ, যখন আমি ক্ল্যারিফাই করে দিলাম, সে বিমর্ষ হয়ে গেল। সে কিন্তু একবারও রেকটিফাই এর কথা ভাবলো না। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এবং এটা আদেশও বলতে পারেন, যখন আপনারা আমার কাছে প্রেডিকশন করাতে আসবেন তখন কিন্তু তৈরি হয়েই আসবেন যে আমি নেগেটিভিটিকে ফাইন্ড আউট করতে যাচ্ছি এবং সেটাকে আমি শর্ট আউট করব বাই হুক বাই ক্রুক। এবং তার সাথে এই মাইন্ডসেট করেও কিন্তু আসবেন যে আমি রেমিডিটা তো নিলাম এবং অ্যাপ্লাই করলাম মানে সবকিছু অটোমেটিকলি আমার হয়ে গেল, তা নয়। কেমন? আমি যেটা চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে। এটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। আমি যেই সফলতাটা চাইছি বা আমি যা চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে, এবং সেই পাওয়াটাকে তোমাকেই হাসিল করতে হবে। কেউ তোমার হয়ে লড়াই করবে না, কেউ কখনো নয়। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু পশ্চিমবাংলায় নয়, এমন কোন অ্যাস্ট্রোলজার তুমি পাবে না যে কিন্তু এই প্রেডিকশন করলো, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো, তারপর যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ তোমার পাশে সারাক্ষণ কিরে হলো, কিরে হলো, কিরে পারলি, কেউ করবে না। ওই খেল খতম, পয়সা হজম, বাস রেমিডি নিয়ে চলে গেলে আর চিনি না। কিন্তু সুমন্ত জি চৌধুরী তা নয়, বরঞ্চ অপোজিট হয়ে যায়। যাদেরকে আমি বলি কিরে তুই কালকে ফোন করলি না, কালকে হোয়াটসঅ্যাপ করলি না, তারপরে দেখা যায় তারাই বাবা পালাই, বাবা পালাই। তার কারণ আমি অত্যন্ত কঠোর এবং কঠিন নিয়মের মধ্যে দিয়ে যাই, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে। তার কারণ নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে না গেলে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, কখনো সেটাকে কিন্তু পাওয়া যায় না। যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কতবার হেরেছে, কতবার কেঁদেছে, কতবার পরাজিত হয়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়েছে, ঘামে ভিজে গেছে শরীর, আবার তারপরের দিন উঠে দাঁড়িয়েছে। আবার বলতে বাধ্য হচ্ছি, এই ইংরাজি কোডগুলো আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি। সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। বহুবার বলেছি, বহুবার বলেছি। প্রথমে এবার জন্মছক বলি। এই জাতকের যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে এই জাতকের বৃষ লগ্ন এবং মেষ রাশি। 1 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 3 নম্বর ঘরে কর্কটের ঘরে চন্দ্রের ঘরে শনি বসে রয়েছে, 4 নম্বর ঘরে সিংহের ঘরে রবির ঘরে কেতু বসে রয়েছে, 5 নম্বর ঘরে 6 নম্বর ঘরে কোন গ্রহ নেই, বৃশ্চিকের ঘরে 7 নম্বর ঘরে মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, 8 নম্বর ঘরে ধনুর ঘরে বৃহস্পতির ঘরে প্লুটো বসে রয়েছে, 9 নম্বর ঘরে মকরের ঘরে শনির ঘরে মঙ্গল এবং নেপচুন বসে আছে, 10 নম্বর ঘরে কুম্ভের ঘরে শনির ঘরে সূর্য রাহু এবং বুধ বসে রয়েছে, 11 নম্বর ঘরে মীনের ঘরে বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে, 12 নম্বর ঘরে মেষের ঘরে মঙ্গলের ঘরে চন্দ্র বসে আছে। এবার যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা লক্ষ্য করা যায় তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে শুক্র বসে আছে, 4 নম্বর ঘরে ইউরেনাস, 5 নম্বর ঘরে নেপচুন, 6 নম্বর ঘরে প্লুটো, মঙ্গল এবং রাহু, 6 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে বুধ, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে রবি এবং শনি, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে বৃহস্পতি, আর 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং কেতু।
প্রথমেই আমি তার একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেব। সে আমায় প্রশ্ন করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সে পড়াশোনা করতে পারবে কিনা এবং সফল হতে পারবে কিনা। প্রথম প্রশ্নের উত্তরটা আমি অর্ধেকটা দেব, মানে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তার পড়াশোনা করাটা ঠিক হবে কিনা। প্রথমে খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি, তাহলে 12 নম্বর ঘরটা কিন্তু মঙ্গলের ঘর, কেন মেষের ঘর, এবং 7 নম্বর ঘরটা কিন্তু বৃশ্চিকের ঘর। মঙ্গলের ঘর মেষ এবং বৃশ্চিকেরও অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, আর 7 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি এবং মঙ্গল অত্যন্ত পজিটিভ জায়গা, কিন্তু সেই বৃহস্পতি 8 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ। 8 নম্বর ঘরকে গুপ্ত ঘর, মারক স্থান এবং লেন্দি প্রসেস বলা হয়। আমি সে সফল হতে পারবে কি পারবে না সেইটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি। প্রথম আলোচনাটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তার পড়াশোনাটা ঠিক হবে, মানে সাবজেক্ট চয়েসটা ঠিক হয়েছে না হয়নি, মানে আমি যে সাবজেক্ট চয়েসটা করে রেখেছি এবং তার পেছনে দৌড়চ্ছি সেটা ঠিক কি ভুল। প্রথমেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, মঙ্গল কিন্তু শনির ঘরে বসে আছে, এবং যদি দেখা যায় তাহলে সেই শনি কিন্তু মঙ্গলকে সমসপ্তমে হিট করছে। তাহলে মঙ্গল 3 নম্বর ঘরে বসে কিন্তু শনিকে হিট করছে, এবং মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেট করা যায় তাহলে 2 নম্বর, 6 নম্বর এবং 11 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে গেল। তাহলে একদম ছোট্ট ক্যালকুলেশন, যারা তোমরা অ্যাস্ট্রোলজি নিয়ে শিক্ষানবিশ, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছো, বা যারা আপনারা মহান ব্যক্তি অ্যাস্ট্রোলজার হিসেবে অনেক আপনাদের অভিজ্ঞতা রয়েছে, তাহলে এই ছকটা প্রথমেই কিন্তু যেটা বলছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সে পড়াশোনাটা করতে পারে, কেননা এই সাবজেক্টটা পেছনে সে দৌড়তে পারে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এর পেছনে আর বেশি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। কাজে তুমি যে স্বপ্নটা দেখছো বা যে সাবজেক্টটাকে ঠিক করে রেখেছো, সেই সাবজেক্টটা একদম থামস আপ। এবার চলে আসি 1 নম্বর ঘর বৃষর ঘর এবং 6 নম্বর ঘর শুক্রের ঘর, তুলার ঘর, শুক্রের ঘর। 6 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সে কিন্তু 11 নম্বর ঘরে বসে রয়েছে। লগ্ন মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর তোমার অস্তিত্ব কায়েম হয়ে রয়েছে। আমি যদি এবার খুব ভালো মতন 6 নম্বর ঘরে চলে আসি, 6 নম্বর ঘর মানে প্রাত্যহিক জীবন ধারণ, 6 নম্বর ঘর মানে রোগ বোঝায়, 6 নম্বর ঘর মানে ঋণ বোঝায়, 6 নম্বর ঘর মানে শত্রু বোঝায়, কিন্তু 1-6-10 কানেকশন দ্বারা সার্ভিসকেও বোঝায়। তাহলে এই দিক দিয়ে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এবং 1, 2, 3, 4, 5, 6, 7 আমি যদি খুব ভালো মতন দেখি, শুক্র 1, 2, 3, 4, 5, 6, 7 শুক্র কিন্তু উচ্চ স্থানে বসে রয়েছে এবং 5 নম্বর ঘরকে হিট করছে। 5 নম্বর ঘর দ্বারা, 5 নম্বর ভাব দ্বারা আমরা কিন্তু সফলতাকে বুঝি। আজকের দিনে স্যার সুমন্ত জি চৌধুরীর গ্যারেন্টি রইল, তুমি যদি নেগেটিভিটিটাকে অফ করো এবং আমার কাছে সারেন্ডার করো এবং আমি যেমন বলবো সেরকম ভাবে যদি চলো, তাহলে এই ছকের মধ্যে দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, ডেফিনিট ভাবে কিন্তু তুমি জীবনে সফল হবেই হবে, ভালো চাকরি পাবে, কিন্তু পরবর্তীকালে আমি কোনো না কোনো কারণে বিদেশ যাত্রার যোগ এবং সেখানে বসবাস করার জায়গাও লক্ষ্য করতে পারছি। আমার মুখনিসৃত বাণী দৈব বাণী, এটা যারা আমার কাছে এসছে তারা জানে আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈব বাণী। তাহলে 1 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর অতি উচ্চস্থ হয়ে রয়েছে। এখন 11 নম্বর ঘর দ্বারা কিন্তু আরেকটা জিনিসও বোঝা যায়, যদিও পরবর্তীকালে আমি আলোচনা করতাম। 11 নম্বর ঘর মানে আমি সফল হলাম 5%,
সেটাকে ক্যারি করলাম, সেটা ওই 5% থেকে 15% বা দেখা গেল 20%, 30%, 40%, 50%, 60%, 70%, এই যে সফলতাকে ত্বরান্বিত করা, সেটা কিন্তু 11 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। প্রবলেমটা কি হয়ে গেল, এই 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু পজিটিভ, সে মঙ্গলের সাথে বসে রয়েছে, কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু 7 নম্বর ঘরে, এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, 8 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এর ফলে কি হয়ে গেল, এই পজিটিভিটি তুমি ইহজন্মে কোনোদিন পাবে না যদি না তুমি নেগেটিভিটি অফ করো। কেন? তার কারণ যেটা, 8 নম্বর ঘরটা হচ্ছে মারক স্থান, এবং 8 নম্বর ঘরটা হচ্ছে লেন্দি প্রসেস। 8 নম্বর ঘরটা কি হয়ে গেল, দেখা গেল একটা আমার এই টেবিলটা যদি এখানে দেখা যাচ্ছে না, ভেতরে দেখা গেল উইয়ের বাসা হতে শুরু করলো, উই ঢুকতে শুরু করলো, আমি কিন্তু বুঝতেও পারলাম না, একদম নিঃশব্দে, সাইলেন্ট কিলার, নিঃশব্দে কিন্তু সে এই উই কিন্তু এই টেবিলটাকে পুরো ফাঁপা করে দিল। যখনই একবার থাপ্পড় মারলাম, ঝরঝর করে সব ঝরে পড়লো। মারক স্থানের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু 8 নাম্বার ঘরে হিট করে। আবার লেন্দি প্রসেস, তুমি এখন ভালো নেই, তুমি আজকের দিনে স্যাটিসফ্যাকশন বিহীন এবং ইনসিকিউর জোনে রয়েছে, তুমি জানোই না পড়াশোনাটা তুমি কমপ্লিট করতে পারবে কিনা। তাহলে আজকের দিনের যে সিচুয়েশনটা, 8 নাম্বার ঘর কি হয়, লেন্দি প্রসেস। যদি কখনো 6 হাউসের সাথে কানেকশন ক্রিয়েট করে, তাহলে কি হয়, তাহলে দেখা যায় একটা রোগ হয়েছে, সেই রোগটা হয়েই চলেছে, কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে। যদি ঋণ হয়, ঋণ হয়েই চলেছে, ঋণ হয়েই চলেছে, বেড়েই চলেছে। যদি শত্রু হয়, শত্রুকে দমন হচ্ছে না, শত্রুর সংখ্যা বেড়ে চলেছে, কন্টিনিউ করে। তাহলে আজকের যে হট সিচুয়েশন, কেননা 4 নাম্বার ঘরে তোমার কেতু বসে রয়েছে, নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়। তাহলে আজকের দিনের যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা কালকেই ঠিক হয়ে যাবার নয়, বা 6 মাস পরেই ঠিক হয়ে যাবার নয়, বা 1 বছর পরেই ঠিক হয়ে যাবার নয়, সেটা লেন্দি প্রসেস, কন্টিনিউ। সেই নেগেটিভ জায়গাটা কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না রোগের উৎসটাকে তুমি অফ করছো, অর্থাৎ রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছো, নেগেটিভিটিটাকে যতক্ষণ না তুমি অফ করছো। তাহলে এই যে তোমার শুক্রের উচ্চস্থ, 11 নম্বর ঘরে উচ্চস্থ শুক্র, সে কিন্তু পজিটিভ ফল দিতে পারছে না, বরং মারক স্থানে কিন্তু সে হিট করলো। কেননা বৃহস্পতি মারক স্থানের অধিপতি গ্রহ, তাই জন্য বরঞ্চ উল্টো ফল দিতে শুরু করবে। অর্থাৎ উল্টো ফল ইন দ্য সেন্স হচ্ছে প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হতে শুরু করবে প্রতিটা মুহূর্তে। বুঝতে পারলাম? যেহেতু 1-6-10 কানেকশন 6 নাম্বারের ঘরের অধিপতি গ্রহ, সুতরাং সার্ভিসের জায়গাটাও ব্লকড হয়ে গেল। প্রাত্যহিক জীবন ধারণে ইনসিকিউর, কেননা কেতু নেগেটিভ হয়ে রয়েছে, স্যাটিসফ্যাকশনের কারো কথা, ইনসিকিউর জোনে তুমি চলে গেলে। মানে আজ জুটেছি কাল কি হবে, কালের ঘরে শনি, একটা মানে যে কবিতা ছিল সেরকম ধরনের, যে আমি আজকে তো পড়লাম, কিন্তু কালকে কি আমি এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করতে পারবো, বা আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবো, সেটাই তুমি আজকের দিনে জানো না। এবং তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কেতু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য যে একদম ভালো নয়, সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটা এবং সঞ্চয়ের জায়গাটা, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি 2 নাম্বার ঘর। 2 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার ঘর মানে আমার দৃষ্টিভঙ্গিকে বোঝায়, 2 নাম্বার ঘর মানে অর্থকে বোঝায়, 2 নাম্বার ঘর মানে সঞ্চয়কে বোঝায়। আর 5 নাম্বার ঘর দ্বারা তুমি বাচ্চা ছেলে, তোমাকে এখন নিশ্চয়ই সন্তান নিয়ে আলোচনা করবো না, সুতরাং 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতাকে বুঝি। তাহলে 2 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে রয়েছে। বুধ এবং শনির অবস্থান, 10 নাম্বার ঘরটা কুম্ভের ঘর, তাহলে শনির ঘর। তাহলে বুধ এবং শনির যে একত্রীকরণ, সব সময় বলা হয় অত্যন্ত পাওয়ারফুল,
অত্যন্ত পাওয়ারফুল। কিন্তু 10 নাম্বার ঘরে শুধু বুধ শনির ঘরে বসে আছে তা নয়, সেখানে কে বসে আছে? সেখানে সূর্য বসে আছে। শনি এবং সূর্যের গ্রহণ দোষের আন্ডারে বুধ চলে গেল। তাহলে তোমার যে বুদ্ধি, তোমার যে জ্ঞান, তোমার যে প্রজ্ঞা, তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু অধরা থেকে যাচ্ছে, কেননা গ্রহণ দোষের আন্ডারে চলে আসছে। এই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। আবার সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু মানে ইলিউশনের কারকতা, আবেগের কারকতা, ইমোশনের কারকতা। আমি এই হতে চাই, আমি অনেক বড় হতে চাই, আমি অনেক উঁচুতে উঠতে চাই, সেরকম ক্যাপাসিটি ক্যাপাবিলিটিও তোমার মধ্যে রয়েছে। কিন্তু যেইটা তুমি চিন্তা করছো সেটাকে এফোর্ড করার মতন অবস্থা তোমার পরিবারের রয়েছে কি? সে পড়াতে পারবে কিনাই তুমি জানো না, যে আমি পড়াটাকে কন্টিনিউ করতে পারবো কিনা। তাহলে এর পেছনে বিপুল খরচার জায়গা রয়েছে, বা যে কোনো মনিটরি যে সাপোর্টের জায়গা রয়েছে, সেই জায়গাটাকে তুমি কি, সেই জায়গাটাকে তোমার পরিবারের মানুষকে হ্যান্ডেল করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন চিহ্ন চলে এলো। কর্ম নিয়ে তোমার ইলিউশনের জায়গাটা মারাত্মক। কিন্তু মনে রাখা দরকার, রাহু কেবল কিন্তু আবেগ, ইলিউশন, ইমোশনের কারকতা নয়। আমার যদি ভাড়া বাড়িতে থাকি, আমি ভাড়া বাড়িতে থাকি, তার মানে বুঝতে হবে রাহুর কানেকশন আমার সাথে সঠিক নেই। আমার দেখা গেল 5টা ফ্ল্যাট রয়েছে, রামবাবুর দেখা গেল 10টা ফ্ল্যাট রয়েছে, তার মানে আমার চাইতে রামবাবুর রাহু উচ্চস্থ লিখে দেওয়া যায়, সব দেখার দরকার নেই। নেগেটিভ ভাবে দেখা গেল আমার একজন স্ত্রী রয়েছে, রামবাবু দেখা গেল বা শ্যামবাবু দেখা গেল যে 5টা মেয়ে, 10টা মেয়ে, 20টা মেয়েকে নিয়ে ঘরে বা রিলেশন রেখেছে, তার মানে নেগেটিভ অর্থে রাহু কিন্তু তার উচ্চস্থ হয়ে রয়েছে। হিউজ, অনেক, অনেককে বোঝায়, প্রচুরকে বোঝায়। তাহলে 10 নাম্বার ঘরে কিন্তু রাহুকে আবেগ, ইলিউশন, ইমোশন হলেও অনেক হিউজ সফলতার জায়গাটাকেও কিন্তু ইন্ডিকেট করছে। কিন্তু মনে রাখা দরকার, এই পুরোটা নেগেটিভিটি হয়ে যাচ্ছে কেবলমাত্র শনির ঘরে সূর্য বসে থাকার জন্য। কেমন? এই যে গ্রহণ দোষের আন্ডারে কিন্তু চলে আসছে, অর্থাৎ সবকিছুর গ্রহণ লেগে যাচ্ছে, কেউ কিন্তু প্রকাশিত করতে পারছে না। এটা বোঝা দরকার। এবার চলে আসি 3 নাম্বার ঘরের চন্দ্র 12 নম্বর ঘরে বসে রয়েছে, আবার 3 নাম্বার ঘরে কিন্তু শনিও বসে রয়েছে। তাহলে 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়। সেই জায়গায় তুমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেছো, কিন্তু তোমার মানসিকতা, মনোভাবের জায়গাটা একদম লড়বো, করবো, জিতবো রে, এই জায়গাটা রয়েছে। তার কারণ 3 নাম্বার ঘরে কিন্তু শনি বসে রয়েছে, সমসপ্তমে সে কিন্তু আবার শনিকেই হিট করছে, কেননা মকরের ঘর, কিন্তু সেখানে মঙ্গল বসে আছে। তাহলে আমার যে মানসিকতা, মনোভাবের জায়গাটা প্রতি মুহূর্তে হোঁচট খাচ্ছে, আমি প্রতি মুহূর্তে আমার যে মানসিকতা, ফাইটিং স্পিরিট, আমি ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো, হঠাৎ করে এমন কিছু হলো যাতে আমি মেন্টালি আপসেট হয়ে যাচ্ছি, ডিপ্রেশনের জায়গা চলে আসছে, প্রশ্নবোধক চিহ্ন প্রতি মুহূর্তে আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে মানসিকতা, মনোভাবের জায়গা, তার পাশে চলে আসছে। কেননা মঙ্গল, এবং এটা মনে রাখা দরকার, এই যে মঙ্গল এবং শনির অবস্থান 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 1 নাম্বার 6 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে মঙ্গল শনি, মঙ্গল শুক্র কি করে? অবস্ট্রাক্ট ক্রিয়েট করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একদম ইজিয়েস্ট ব্যাপার, মঙ্গল মানে সৈনিক ধরে নাও, সৈনিক কখনো কোনো ডিসিপ্লিনের ধার ধারে না। ধার ধারে কি? সে যখন যুদ্ধ করতে যাচ্ছে তখন কি ডিসিপ্লিনের ধার ধারে, নাকি তখন সে ইমোশন, আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়? তা নয়। তাহলে আর শনি কি? শনি কিন্তু পিওর ডিসিপ্লিন, একদম 1-এর পর 2, 2-এর পর 3, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলা। তাহলে শনি মঙ্গলের এবং শুক্রের অবস্থান কি? শুক্র সবসময় কিন্তু কি হয়? ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, ঝাঁ চকচকে লাক্সারিয়াস লাইফ। সৈনিকের সাথে তার কখনো মেলবন্ধন হয় না, যদি নর্মালি বোঝানো হয়। তাহলে এই যে শনি এবং মঙ্গল, শুক্র এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন, তার মধ্যে কিন্তু চন্দ্রও চলে আসছে। রিফ্লেকশনে কি হচ্ছে? আবেগটা তো মানে তোমাকে তাড়িত, প্রভাবিত করছে আবেগটা। এই যে তোমার আবেগ, এই যে তোমার ইলিউশন, এই যে তোমার স্বপ্ন, তোমাকে হয়তো ঘুমোতে দিচ্ছে না। আমি কি পারবো? কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা থেকে যাচ্ছে, আমি কি পারবো?
আমি পড়াটাই কন্টিনিউ করতে পারবো, আমার স্বপ্নটাকে আমি অ্যাচিভ করতে পারবো? এই প্রশ্নবোধক চিহ্নটা থেকে যাচ্ছে। কেন থাকছে সেটাকেই ক্ল্যারিফাই করছি। তাহলে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র 12 নম্বর ঘরে বসে রয়েছে। একদম ড্যাম শিওর লিখে দেওয়া যায়, ওই হুল্লোড় চিৎকার চেঁচামেচি তোমার পছন্দ নয়, তুমি একটুখানি একা থাকতে পছন্দ করো, নিজের মতন থাকতে পছন্দ করো, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে চন্দ্র একদম নেগেটিভ নয়, কিন্তু মনটা বারবার ধরে কি ভেঙে যাচ্ছে বা মনের মধ্যে প্রশ্নবোধক চিহ্নটা আসছে। কেন না 12 নম্বর ঘর মানে হচ্ছে আয়েগা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে সেই 12 নম্বর ঘরে 3 নম্বর ঘরের অধিপতি যখন রয়েছে, মানসিকতা মনোভাবটা কিন্তু আমার কাছে হোল্ড করছে না, সেটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। কেমন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবি, সে কিন্তু গ্রহণ দোষের আন্ডারে চলে গেছে, শনির সাথে কানেকশন ক্রিয়েট করেছে 10 নাম্বার ঘরে। 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায় বাবা। 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটা আমি প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুত, সেটাকেও বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বোঝা যায়, আমার সাংসারিক জীবনকে বোঝা যায়, এটসেট্রা এভরিথিং। তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর। ফার্স্ট, রবি মানে কি বলেছি? রবি মানে নেতা, রবি মানে মেরুদণ্ড, এ সবকিছু ঠিক আছে, কিন্তু আমি লাস্ট সাড়ে সাত বছর ধরে বোঝাবার চেষ্টা করেছি যে রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে আমার যে ব্যক্তিগত জীবন, আমার যে আনন্দ, আমার যে সফলতার জন্য নিজেকে তৈরি করা, সেটা এক জায়গায়, তার মধ্যে স্থিরতা নেই, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। সেখানে কেতু বসে আছে। কেতু কি? ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যখন কোনো পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে থাকে তখন কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। সে তো রবির ঘরে বসে আছে, সেই রবি গ্রহণ দোষের আন্ডারে। তাহলে রবি তো নেগেটিভ হয়ে গেল, তাহলে কেতুও নেগেটিভ হয়ে গেল। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে তুমি কখনো আজকের দিনে স্যাটিসফাই নয়, তুমি স্যাটিসফাই হতেই পারো না। এবং সবচেয়ে বড় কথা, যে সফলতাটা তুমি চাইছো সেই সফলতার উপযুক্ত তোমার গৃহ পরিবেশ নয়, এনভায়রনমেন্ট নয়, এবং সেই তার প্রস্তুতিটাও তুমি কিন্তু একদম মানে জোর কদমে নিতে পারছো না। তুমি সেই সফলতাটাকে অ্যাচিভ করার জন্য প্রস্তুত নও। প্রস্তুত না হয় স্বাভাবিক, কিন্তু প্রস্তুতিটাও তুমি সঠিক মতন নিতে পারছো না। এবং জীবনের আনন্দের জায়গাটাও কিন্তু কনফিউশন কনফিউশন কনফিউশন। তার কারণ কেতু নেগেটিভ মানে স্যাটিসফ্যাকশনের অভাব। আমাদের চন্দ্র 12 নম্বর ঘর, কেতু 4 নম্বর ঘর মানে কি? সব সময় আমার মধ্যে, আচ্ছা আমি এই করতে পারবো তো, আমি ওই করতে পারবো তো, কনফিউশন। সব সময় আমার মনকে তাড়িত, প্রভাবিত করছে আমার চিন্তা, আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা, আমার লক্ষ্য। আমি পারবো তো, আমি এই করতে পারবো তো, নাকি আমি এমনি জীবনযাপন করবো, সারাক্ষণ কিন্তু এই জায়গাটা হিট করছে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরে বসে রয়েছে। কেমন 9 নাম্বার ঘরে বসে আছে? তাহলে 7 নাম্বার ঘরের জায়গা মানে হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা, কমিউনিকেট করা। তার অর্থ এই নয় পাড়াতে কতটা আমি হেসে খেলে বেড়াচ্ছি, তা নয়। তাহলে এই যে সংযোগ স্থাপন করা এবং সংযোগ স্থাপন করা এবং 9 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ পিতার স্থান, পিতা মানে পালন কর্তা, জনক নয়, ঔরসজাত সন্তান তুমি যার, তিনি নয়। তুমি সঠিক গুরুকে কিন্তু হাত ধরে বেড়াচ্ছ আজকের দিনে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরটা কিন্তু সংযোগের স্থান, যাকে আমরা লাক ফ্যাক্টর বলি, নিয়তি, কপাল, হোয়াট এভার যাই বলি। তাহলে এই জায়গাটাও কিন্তু ব্লকড হয়ে গেছে। কেন? এই গ্রহের অধিপতি গ্রহ কিন্তু শনির দ্বারা হিট করছে, শনি এবং মঙ্গল এবং শুক্র এবং মঙ্গল। তাহলে এই জায়গাটা অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে, এটাকে ক্লিয়ার করা প্রয়োজন। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। এছাড়াও 9 নাম্বার ঘর দ্বারা আমরা উচ্চ শিক্ষাকেও বুঝি। তাহলে সেই জায়গাটাতেও কিন্তু প্রতিবন্ধকতা চলে আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তুমি আমাকে প্রশ্ন করেছো আমি পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পারবো তো? আজকের তুমি যা পড়াশোনা করো, পরবর্তী কালটা হচ্ছে কি
উচ্চ শিক্ষার জায়গা, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ার জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আই এম এক্সট্রিমলি সরি টু সে, এক্সট্রিমলি সরি টু সে, কিচ্ছু করার নেই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টির জায়গাটাও আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 8 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরে বসে রয়েছে। বৃহস্পতি সম্পর্কে আমি তোমাকে তো বললামই। বৃহস্পতি কিন্তু মনে রাখতে হবে, বৃহস্পতি হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি প্রফেশনালি ইমপ্লিমেন্ট কিভাবে করছি সেটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। আমি সারা বছর পড়লাম, পরীক্ষা হলে গিয়ে দেখা গেল লিখতে গিয়ে গুলিয়ে গেলাম। আমি বললাম কাঁচকলা দিয়ে ওই দিয়ে শুক্তোটা দারুণ করা যায়, কিন্তু রান্না করতে গিয়ে আর রান্না করতে পারলাম না। বৃহস্পতি হচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটা যখন প্রকাশ করছি, ইমপ্লিমেন্ট করছি, সেটা কি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি? তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে গেছে, তাহলে সেই ইমপ্লিমেন্টের সুযোগটাই না আসার জায়গা বা প্রতিবন্ধকতা, প্রতিহত হওয়ার জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি 9 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে দেখা যায়, তাহলে কিন্তু সে 3 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 9 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরের জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, যে এই 9 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর অধিপতি গ্রহ এই যে শনি, সেই শনি কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে, কিন্তু সেই চন্দ্র 12 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে 10 নাম্বার ঘর দ্বারা আমরা ক্ষেত্রকে বুঝি। 9 নাম্বার ঘর মানে তো বললামই, 10 নাম্বার ঘর মানে আমরা ক্ষেত্রকে বুঝি। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 9, 10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1, 4, 10 কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, জংশনের মতন কাজ করে। তাহলে সেই জায়গাটাতেই কিন্তু যত গলতি হয়ে রয়েছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, কি না গ্রহণ দোষ ক্রিয়েট হয়ে রয়েছে, শনি এবং রবির হিট করছে, শনি এবং রবির জায়গাটা। তাহলে এই জায়গাটা হচ্ছে নাট বল্টুর মতন, 4টে জায়গাকে হিট করেছে একটা নাট বল্টু দিয়ে। ওই জায়গাটাকে যদি ঠিক না করা যায়, তাহলে তুমি নিজেই লক্ষ্য করবে আমি কি সার্ভিস করি, কি বিজনেস করি, কি উচ্চশিক্ষার জায়গা, কি ব্যক্তিগত জীবনের জায়গা, ক্ষেত্র যখন নেগেটিভ হয়ে যায়, কোনো দিক দিয়েই কিন্তু আমি স্যাটিসফাই হতে পারি না, সফল হতে পারি না। কেউ 5 টাকাতে সন্তুষ্ট হয়, কেউ 50 টাকাতে সন্তুষ্ট হয়, কেউ 5 লাখ টাকাতে সন্তুষ্ট হয়। কিন্তু আজকের দিনে তোমার যা অবস্থা আমি লক্ষ্য করতে পারছি, তোমার সন্তুষ্টির জায়গা, তোমার স্বপ্নটাকে অ্যাচিভ করার ক্ষেত্রে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স মারাত্মকভাবে অবস্ট্রাক্ট এবং প্রতিহত করবে। তোমাকে প্রতি মুহূর্তে কিন্তু নেগেটিভিটিটা কিন্তু তোমাকে এগোতে দেবে না, তোমাকে কোনো মতেই এগোতে দেবে না। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এই হচ্ছে তোমার ছক। তবে এই ক্ষেত্রে আমি আবার বলছি, আমি তো ক্ল্যারিফাই করেই দিলাম, অনেক পজিটিভ জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেক পজিটিভ জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, যখন আমার নেগেটিভিটিটাকে আমি অফ করছি না, সেই নেগেটিভিটিটা যখন ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার বাড়তে থাকছে, তখন সেই পজিটিভিটি গুলোকে কখনো সে ফ্লারিশ হতে দিচ্ছে না, প্রকাশিত হতে দিচ্ছে না, হ্যাঁ, তাকে কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করে রাখছে। এবং তার ফলে কি হচ্ছে, আমি সঠিক মতো নিজেকে মেলে ধরতে পারছি না, আমি সঠিক মতো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। শুধু স্বপ্ন দেখলেই কিন্তু হবে না বাবা, এটা তুমি অবশ্যই মাথায় রেখো। তুমি ভাবছো তোমার জীবনেই কেবল এরকম হচ্ছে, তা নয়। আমার জীবনে হয়েছে, রাম শ্যাম যদু মধু প্রত্যেকটা মানুষের জীবনে হয়েছে। যারা স্বপ্ন দেখে, জেগে জেগে যারা স্বপ্ন দেখে এবং স্বপ্নের পেছনে সেই স্বপ্নকে ধরার জন্য, অ্যাচিভ করার জন্য যখন দৌড়য়, তখন এই প্রতিবন্ধকতা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। তুমি যে সফল হয়েছে যারা যারা, প্রত্যেককে জিজ্ঞাসা করো, কেউ আমি এমনি নর্মালি সফল হয়ে গেলাম, কখনো নয়। সফল হওয়ার পর তাই জন্য সে কিন্তু চোখ বন্ধ করে আমি সফল হয়েছি, আত্মবিশ্বাস। কিন্তু আমি আবার বলছি যে এই অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট যা কিছু নেগেটিভিটি, যা কিছু পজিটিভিটি, কোনো কিছু আকাশের মধ্যে হচ্ছে না, কোনো কিছু বাইরে হচ্ছে না, সব আমার ভেতরে হচ্ছে।
তাই জন্য এই রেকটিফিকেশনটা কিন্তু ভীষণ প্রয়োজন, যেভাবেই হোক। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে কেন, তোমার ক্ষেত্রেও যেটা লক্ষ্য করতে পারছি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা আসবে। অসম্ভব, আমি রেমিডি অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু সেখান থেকেও তোমাকে ওভারকাম করতে হবে। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমার কাছে এমন অনেকে এসেছিল যারা ঘটি বাটি বিক্রি করে কিন্তু রেমিডি আমাকে অ্যাপ্লাই করতেই হবে। এটাও কিন্তু ওই যে আমার যে আসল লড়াইয়ের পাশাপাশি একদম সমান্তরাল আরেকটা লড়াই, মনের সাথে মনের লড়াই, যেখানে ফিনান্সিয়াল ক্রাইসিস, তোমার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা, সঞ্চয়ের জায়গাটা, এবং পারিবারিক যে সিচুয়েশন খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না তোমার অবস্থায়, সেখানে রেমিডি অ্যাপ্লাই করাটাও একটা মারাত্মক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো নিয়েই তোমাকে এগোতে হবে, এবং এগোলে তুমি অটোমেটিকলি বুঝতে পারবে, তুমি অটোমেটিকলি কিন্তু সফল হওয়ার জন্য তোমাকে উপযুক্ত করে দেবে সময়, উপযুক্ত করে দেবে তোমার এই লড়াই, উপযুক্ত করে দেবে বারংবার হেরে যাওয়া, উপযুক্ত করে দেবে এই যে হেরে গিয়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়ালাম এবং আমি জিতবো, আমি পারবো। এটা অবশ্যই মাথায় রেখো। God is dedication, combination of all beliefs and thinkings. GOD God, G generation ও observation, D dedication. Generation, observation, dedication কে একত্রিত করলে যে পাওয়ারটার সৃষ্টি হয় তাকেই কিন্তু ঈশ্বর বলে। তাই ঈশ্বরের কাছে গিয়ে ওই মানত করে, ঈশ্বরের কাছে পুজো দিয়ে, ঈশ্বরের কাছে চেয়ে কোনো লাভ নেই। ঈশ্বরও বলে তুমি লড়াই করো, তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তুমি লড়াই করো, ফাইট করো, সংঘর্ষ করো। কেমন? তাই পরিশেষে সেই অমোঘ বাণী দিয়েই আজকের এই অনলাইন প্রেডিকশনটা শেষ করব। সৌ কর্মুষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপি গৌরীস্বাদৌরিক্য সুচিত সৌভাং সর্বা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।